থেকে এইচআর এর ইনফরমেশন গুলি নিয়ে সেখান থেকে অ্যাকাউন্টস থেকে আপনি পেরোলটা তৈরি করতে পারেন। তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে পেরোলের ক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরি ভাবে এই জিনিসটা খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে পেরোল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে যে ইস্যুটা আপনাকে মাথায় রাখতে হবে তা হচ্ছে যে আপনার যখন পেরোল থেকে আপনি ইনফরমেশন গুলি গ্যাদার করবেন পেরোলের হয়ে, তখন আপনাকে এইচআর এর কাছ থেকে সর্বপ্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে নিউ হায়ার্ড এমপ্লয়ি ডেটা। অর্থাৎ আপনি নতুন যে এমপ্লয়ীদেরকে রিক্রুট করেছেন তাদের টোটাল ইনফরমেশনটা আপনাকে ম্যান্ডেটরি ভাবে তাদের কাছ থেকে নিতে হবে, এক নাম্বার। দুই নাম্বার বিষয়টা হচ্ছে গিয়ে স্যালারি স্ট্রাকচার এন্ড গ্রেড, অর্থাৎ স্যালারির যে স্ট্রাকচার এবং গ্রেড যেটা আছে সেটা আপনাকে কি করতে হবে যে তার কাছ থেকে নিতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে স্যালারি কোন গ্রেডে কাকে কত টাকা বেতন দেওয়া হবে বা কিভাবে দেওয়া হবে সেই জিনিসটা টোটালটাই নির্ধারণ করবে হচ্ছে গিয়ে আপনার আমাদের এই এই যে জায়গাটা আছে আপনার এটার মধ্যে এটা চলে আসবে। অর্থাৎ স্যালারি স্ট্রাকচার বা গ্রেডটা কতটুকু হবে, কত টাকা হবে, কিভাবে হবে সেই জিনিসটা টোটালটাই আপনাকে এইচআর এর কাছ থেকে নিতে হবে। এবং এই গ্রেড অনুযায়ী দেখবেন অনেক ফ্যাসিলিটি থাকবে, অনেক ফ্যাসিলিটি মাইনাস হবে, কিছু প্লাস হবে, কিছু মাইনাস হবে। যেমন ধরেন গ্রেড 1 এর ক্ষেত্রে যেটা হয়, গ্রেড 1 আমি এটা একটা হাইপোথিক্যাল বলতেছি যে একটা মিনিট প্লিজ। কালকে 9টায় আসবে। যেটা নিয়ে কথা বলছিলাম যে এই যে হাইপোথিক্যাল জিনিসটা কি করতে হবে যে আপনি ওখান থেকে এই ইনফরমেশনটা এভাবে করে নিয়ে নেবেন যে নিউ হায়ার্ড এমপ্লয়ের ক্ষেত্রে আপনি কিভাবে এটা ম্যানেজ করবেন সেই জিনিসটা এক নম্বরে এটা গেল। তারপরে এখানে গ্রেডের ক্ষেত্রে কি হবে দেখবেন যে একজন এখানে তার কার অ্যালাউন্স পাবে, আরেকজন দেখবেন যে কার অ্যালাউন্স পাচ্ছে না, একজন দেখবেন যে ড্রাইভারের স্যালারি পাচ্ছে, আরেকজন ড্রাইভারের স্যালারি পাচ্ছে না। সো ইট ডিপেন্ডস এন্ড ভ্যারিজ। আপনি এই জিনিসগুলি কি করবেন যদি কোনোভাবে লুজ করেন বা কোনোভাবে যদি আপনি কনসেন্ট্রেশন লুজ করে যদি এটা এইচআর টিমের কাছ থেকে না নেন পেরোল টিম হিসাবে, তখন কিন্তু কি হবে যে একটা সময় গিয়ে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, কারণ এই জায়গাটাতে তখন গিয়ে আপনাকে সাফার করতে হবে। তারপরে আসেন যেটা হচ্ছে এলিজিবিলিটি ফর বেনিফিটস, অর্থাৎ কোন বেনিফিটের জন্য এলিজিবল হবে বা না হবে সেটা আপনাকে কি করতে হবে পেরোলে জেনে নিতে হবে। এবার আসেন জব সেপারেশন ইনফরমেশন। জব সেপারেশন ইনফরমেশন মানে কি স্যার, যেটা আপনার এখান থেকে কতজন এমপ্লয়ি চাকরি ছেড়ে চলে গিয়েছে সেটা আপনাকে তার কাছ থেকে কি করতে হবে নিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে ঠিক পরের পয়েন্টটা দেখেন সেখানে বলা আছে নোটিস পিরিয়ড। অর্থাৎ আপনি যখন একজন এমপ্লয়ি জব সেপারেশন হয়, আপনারা জানেন আমাদের জব সেপারেশনের টোটাল ধরন হচ্ছে গিয়ে 60টা। এই 60টা জব সেপারেশনের ক্ষেত্রে কিছু জায়গাতে আছে নোটিস পিরিয়ড দিতে হবে, কিছু জায়গা আছে নোটিস পিরিয়ড দিতে হবে না। এই নোটিস পিরিয়ড দেয়া এবং না দেওয়ার যে বিষয়টা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন ধরেন আপনি হয়তো একজনকে কি করেছেন যে টার্মিনেট করেছেন, তাকে টার্মিনেশনের ক্ষেত্রে কি করতে হবে, তাকে আপনার নোটিস পিরিয়ড দিতে হবে। আবার একজন রেজিগনেশন দিয়েছে, আপনাকে নোটিস পিরিয়ড না দিয়ে 2 মাসের, তাকে কি করতে হবে, আপনাকে 2 মাসের নোটিস পিরিয়ড টাকা আপনাকে সে দিবে। কিন্তু এখন এই জিনিসটা যদি আপনি না জানেন, ওকে আপনি বলছেন ঠিক আছে আপনাকে এইচআর থেকে মেইল করে দিল একটা এক্সেল শিটে যে 5 জন আমাদের সঙ্গে জব সেপারেটেড হয়েছে, কিন্তু আপনি তার কাছ থেকে ইনফরমেশন নিলেন না যে ভাইয়া আমার এই এমপ্লয়িটাকে নোটিস পিরিয়ড দিয়েছে কি দেয়নি, তার মুড অফ জব সেপারেশন কি, এই ধরনের কোনো ইনফরমেশন আপনি তার কাছ থেকে নিচ্ছেন না। সো এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু কি হচ্ছে যে ইউ উইল বি ইন বিগ ট্রাবল। সো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ার ভাবে বুঝে নিতে হবে। বুঝতে পেরেছেন? এবার আসেন পেরোল সেটেলমেন্ট টার্মস। এই কথাটা আমি এখানে রাখার মূল কারণটা কি সেটা বলি। আপনারা অনেকেই দেখবেন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আপনারা যারা কাজ করেন তারা আসলে একটা কাজ খুব সুন্দরভাবে করেন, সেটা হচ্ছে যে এমপ্লয়িকে ফোর্স রেজিগনেশন করান। আপনারা এমপ্লয়িকে বলেন যে ভাইয়া আপনি সুন্দর করে রেজিগনেশন দিয়ে কি করেন এখান থেকে চলে যান, আপনাকে আসলে আমরা কি করব না যে আপনার কাছ থেকে 2 মাসের বেসিক স্যালারি ডিডাক্ট করব না। সো যদি বিষয়টা এমন হয় যে পেরোল সেটেলমেন্ট যে টার্মসটা আছে সেটার ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার কি হবে যে তার কাছ থেকে আপনি নোটিস পিরিয়ড ডিডাক্ট করবেন না, কিন্তু এটা এইচআর জানে কিন্তু পেরোল জানে না, তাহলে আপনি কি করবেন, আপনি সুন্দর করে তার কাছ থেকে 2 মাসের বেসিক স্যালারি কেটে রেখে দিবেন। এন্ড অফ দ্য ডে কি হবে, এমপ্লয়ি আপনাকে ফোন দিবে অথবা যেটা হচ্ছে এইচআর আপনাকে ফোন দিবে যে ভাই আপনি এটা কেন কাটলেন, এটা তো কাটার কথা ছিল না। কিন্তু আপনি কি করেছেন, ভুলটা কার, ভুলটা হচ্ছে আপনার এন্ডে। কেন, বিকজ হচ্ছে আপনি যখন এই ফাইনাল সেটেলমেন্টটা তৈরি করেছেন তখন আসলে আপনি জেনে নেননি যে আসলে এখানে ডিডাকশন হবে কি ডিডাকশন হবে না। এবং আরো মজার ঘটনা বলি, এই ফাইনাল সেটেলমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের ইয়েরা পেরোলে যারা পার্সোনাল যারা আছে তারা কি করে প্রতি মাসে একবার ফাইনাল সেটেলমেন্ট
তৈরি করে, কিন্তু এই ধারণাটা যে ভুল এটা আসলে তারা কেউই জানে না। কেন? বিকজ হচ্ছে কি আমাদের এই আইনে বলা আছে যে ব্যক্তির সঙ্গে যখন তার সেটেলমেন্ট হবে তখন থেকে পরবর্তী 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তার স্যালারিটা দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহর নাম নিয়ে আমাদের পেরোলে যারা চাকরি করে এরা কখনোই যে কাজটা করে না সেটা হচ্ছে যে এই কমপ্লায়েন্সটা তারা মেনটেন করে না। তারা বলে কি ভাইয়া আপনি এটা তো 26 তারিখ, আপনি আপনার জব সেপারেশন হয়েছে, কিংবা আজকে এটা 15 তারিখ আপনার জব সেপারেশন হয়েছে, আপনার বেতন আমি যে মাসে যখন বেতন তৈরি করব সেই বেতন তৈরির সঙ্গে আপনাকে আমরা বেতন দিয়ে দিব, আর ফাইনাল সেটেলমেন্ট 30 কার্য দিবসের মধ্যে করে দিব। কিন্তু সে যে একটা অনেস্টলি যে সে একটা অপরাধ করছে সেই জিনিসটা সে তার মধ্যে কোনো অবস্থাতেই রিয়েলাইজেশনে আসছে না যে আমি একটা ভুল করেছি বা আমি একটা ভুল করছি বা আমার একটা রিপেন্টেন্সের বিষয় আছে। এই জিনিসটা দেখবেন যে কখনোই তাদের যেটা করবে না সেটা হচ্ছে যে তাদের মাথার মধ্যে এই জিনিস ঢুকে না, এবং তারা কি করে সুন্দর করে এই মিস্টেক গুলি তারা করতে থাকে। কিন্তু এই যে ফাইনাল সেটেলমেন্টের যে ইস্যুটা এবং ফাইনাল আপনি যে মাসে এমপ্লয়ি জব সেপারেশন হবে ওই মাসের স্যালারির ক্ষেত্রে যেদিন এমপ্লয়ি রেজিগনেশন দিবে তার 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তাকে পেমেন্ট করতে হবে। সাপোজ ধরেন 8 তারিখে একজন চাকরি ছেড়ে দিল, 8 তারিখ থেকে পরবর্তী 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তাকে কি করতে হবে, বাধ্যতামূলকভাবে ফাইনাল সেটেলমেন্ট প্রিপেয়ার করে তার সঙ্গে ফাইনাল সেটেলমেন্ট করতে হবে। কিন্তু আপনারা কেউই এই জিনিসগুলি কি করেন না, লক্ষ্য করেন না, এবং আলটিমেটলি কি হচ্ছে নন কমপ্লায়েন্স কাজ করে যাচ্ছেন। এরপর আছেন ভাইয়া রুলস বা অ্যাক্টে আছে? সরি বুঝতে পারিনি স্যার 7 ডেজ এর বারের কথা কি রুলস বা অ্যাক্টে আছে? আমাদের রুলসে খুব সুন্দরভাবে বলে দেয়া আছে। আমাদের লেবার রুলসে যদি আমি আপনাকে নিয়ে যাই তাহলে খুব সুন্দর করে দেখবেন যে এটা বলে দেয়া আছে। না একটা মিনিট, আমার মেয়ে আসছে খুব সুন্দর দরজায়। বাবা, আচ্ছা বাবা, ওকে ওকে, জি বাবা মাস। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা তো ফাইনাল সেটেলমেন্ট মানে 15 দিনের ভিতরে দিচ্ছি, তো এটা না কোনো স্যার, আপনি যেটা ওয়েটের দেখাচ্ছেন ওটা ক্ষেত্রে একটু কোনো ক্লিয়ার করে নেন, ওই যে রুলসটা আছে কিনা আপু যেটা কোশ্চেন করছে। অডিটের ক্ষেত্রে কোনো ঝামেলা করবে কিনা? হ্যাঁ, আপনার অডিওটা কিন্তু অফ আছে। অডিওটা অফ হয়েছে বিকজ আমার মেয়ে চিৎকার দিচ্ছে, এই জন্য একটু একটু সবাই এই জায়গাটা দেখেন, এই 4 নাম্বার জায়গাটা দেখেন, এখানে খুব সুন্দর জি আপনারা সবাই শুনতে পাচ্ছেন এখন আমাকে? স্যার মোটামুটি একটু টর্নেডো আসে, আমার মেয়ে হচ্ছে টর্নেডোর কাইন্ড অফ থিং, যে সে আসলে মোটামুটি ওইটা আমার উপর দিয়ে টর্নেডো চলে যায়। জি আপনারা পেয়েছেন কিনা, রেফারেন্সটা পেয়েছেন কিনা বলেন আমাকে। তমল ভাই, এই রেফারেন্স আমার একটা প্রশ্ন আছে। বলেন প্রশ্নটা হচ্ছে, ধরেন 7 কর্মদিবসের মধ্যে যদি তার 1 তারিখ থেকে মাস শুরু হয় 8 তারিখে সে চলে যায়,
সেক্ষেত্রে সে নোটিস পিরিয়ড দিল না, তাহলে ওকে যদি আমি 8 দিনের স্যালারি 7 কর্মদিবসের মধ্যে দিয়ে দেই, তাহলে তার তো ওখান থেকে নোটিস পিরিয়ডের যে পাওনাটা সেটা দেখা যাচ্ছে পরবর্তী ফাইনাল সেটেলমেন্টে যে বা অন্যান্য পাওনাগুলো থাকবে সেখান থেকে পাওয়ার মানে যাচ্ছে না হিসাব করে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে কি হবে, মানে পেমেন্টের সিস্টেমটা কিরকম হবে? সেক্ষেত্রে ভাইয়া যেটা হয় যে আমি আপনাদেরকে বললাম না, গতকাল বলেছি, যদি কোন কারণে এমপ্লয়ির কাছে আপনার টাকা পাওনা থাকে সেটা তার কাছে আপনি চিঠি দিয়ে চাইবেন, যদি নাই তাহলে সেক্ষেত্রে আপনি লেবার কোর্টে তার বিরুদ্ধে ব্যবস্থায় যেতে পারবেন, এবং লেবার কোর্ট যেটা করবে ওনার কাছে ইনস্ট্যান্ট টাকা আদায় করে দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। এখন স্যার, মজার সেক্ষেত্রে জিনিস ধরেন হচ্ছে গিয়ে 12 নাম্বার বিধিমালা এটা। হ্যাঁ হ্যাঁ 112। 112 নম্বর, জি 112 নম্বর বিধিমালা। জি স্যার এই যে টাকা পাওনা এটার জন্য ওনাকে চিঠি দেয়া বা লেবার কোর্টে মামলা করা, এটার জন্য যদি 7 ডেজ প্লাস আমার এক্সিট করে, সেই ক্ষেত্রে তো আমি তো তার ফাইনাল সেটেলমেন্টের টাকাটা হোল্ড করে রাখবো। ফাইনাল সেটেলমেন্টের টাকা তো আপনাকে বলাই হয়েছে যে 1 বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন যদি সে না নিতে আসে, তাই না? সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন বিষয়টা স্যার? না নিতে আসে বলতে তো স্যার এটা আমাকে তো আমি তাকে ব্যাংক পে করছি, ব্যাংকের মাধ্যমে ইএফটি এর মাধ্যমে পে করছি। সো সেই ক্ষেত্রে না, যদি ফাইনাল সেটেলমেন্টের যে পেমেন্ট আপনি ইএফটি তে যেটা আপনি করছেন, তাই না? ইএফটি যখনই আপনি তার ফাইনাল সেটেলমেন্ট বুঝতে পারছেন যে বেসিক্যালি ইএফটি এর মাধ্যমে করলে তখন সেক্ষেত্রে এটা পাবেন না আপনি, এবং ইএফটি তে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু আইনে নেই। সো এই জন্য ফাইনাল সেটেলমেন্টের ক্ষেত্রে সবসময় আমি যেটা অ্যাডভাইস করব সেটা হচ্ছে আফটার অল সেটেলমেন্টস তারপর আপনি ইএফটি করেন। বিফোর দ্যাট আপনি হুট করে ইএফটি করে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার, কারণ এটা পরবর্তীতে আপনি সামলাতে পারবেন না। ক্লিয়ার? ঠিক বলেন স্যার, আর কার কার কনফিউশন আছে কিনা কোনো স্যার? আইনের রেফারেন্স পেয়েছেন কিনা, কনফিউশন আছে কিনা, সব ক্লিয়ার কিনা? ইপিজেড অ্যাক্টের ক্ষেত্রে কি এটা ডিফারেন্স আছে কোনো? 7 কর্মদিবসের জায়গায় 15 কর্মদিবস, এই টাইপের কোনো কিছু কি আছে ভাইয়া? সেম না, 30 এর 7 জায়গায় কর্মদিবস। 15 আছে, 30 এর জায়গায় 15 আছে, কিন্তু স্যালারির ক্ষেত্রে 7 ওয়ার্কিং ডেজ আছে। তাহলে 15 যেটা আছে ভাইয়া ওইটা কি ভেরিয়েবল পে, এটা না? মানে বাকিটা এটা- ভেরিয়েবল পেমেন্ট যেটা থাকবে সেটা। রাইট রাইট। ওকে, তাহলে তাকে কম্পেনসেশন 7 এন্ড কর্মদিবসের মধ্যে আদার্স। তার মজুরিটা আমাকে দিয়ে দিতে হবে, দেন জি, আদার্স ভেরিয়েবল আচ্ছা। পেমেন্ট গুলো উইদিন 15 ডেজ ইপিজেড এর ভিতরে হবে। জি 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 ভাই, ওকে, নোটেড। জি স্যার, আমার একটা প্রশ্ন আছে। জি স্যার বলেন। স্যার, যে ক্ষেত্রে আমরা এইচআর থেকে, আপনি একটু আগে যেটা বলতেছিলেন যে এইচআর থেকে অনেকে ফোর্স রিজাইন নেয়, সেক্ষেত্রে 2 মাসের নোটিশ পিরিয়ড আর কনসিডার না করে তার ফাইনাল সেটেলমেন্ট ক্যালকুলেশন করে, রাইট? হুম। তো জি সেই ক্ষেত্রে যদি ইন্টারনাল কোনো সময় অডিট হয়, তো অডিটে এসে ওখানে কিন্তু কোথাও লেখা থাকবে না যেটা ফোর্স রিজাইন হয়েছে না ওই ব্যক্তি নিজে রিজাইন দিয়েছে, কারণ রিজাইন পেপারটা এমন ভাবে ডিজাইন করা হয় বা এমন ভাবে লেখা হয়। সেই ক্ষেত্রে সলিউশনটা কি হতে পারে? সলিউশন যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানকে এই বুদ্ধি দেখবেন, ওরা কি করে, এটার সাথে একটা হলুদ নোটপ্যাড দিয়ে দেয়। হলুদের ছোট ছোট নোট থাকে না, নোটের মধ্যে বলে দেয় ফোর্স, কোথাও লেখা থাকে ফোর্স, এবং আলাদা ভাবে পিন আপ করে রেখে দেয় এইচআর। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। না কেউ কি অথবা আবার যেটা দেখবেন যে অনেকে আবার দেখবেন কি জানেন, অনেক এইচআর ডিপার্টমেন্ট আছে এটা অনেক চালাক। এরা কি করে যে ওই মেইলটাকে প্রিন্ট করে সুন্দর করে এটার সাথে দিয়ে তারপরে ওটাকে একটা স্টেপল করে এটা ইয়েকে পাঠায় দেয় অডিটকে। অডিট যখন এটা ক্লিয়ার করে দেয় তখন ধরেন যে আবার অডিটের মেইলটা ওখানে সে প্রিন্ট করে একসাথে রেখে সুন্দর করে ফাইল আপ করে রেখে দেয়। ওকে, থ্যাংক ইউ স্যার। তবে আপনার জন্য কিন্তু ভয় আছে, আপনি যেহেতু সোশ্যাল কমপ্লায়েন্স অডিট ফেস করেন, কখনোই এই কাজ করতে যাবেন না, কারণ এই ধরনের ছোট ছোট নোট শিট গুলি সব সরিয়ে ফেলবেন, আদারওয়াইজ ধরা খেলে কিন্তু আপনার বিপদ আছে। এটা বেসিক্যালি ম্যাল প্র্যাকটিস ভাইয়া। অডিট সেই সময় কি ওয়ার্কার এটা আমি জানি যে ম্যাল প্র্যাকটিস, কিন্তু এটা সবাই করে। কেন করে সেটা হচ্ছে মালিক বলে যে ওকে এখন বের করো, এখন মানে এখনই বের করতে হবে, তাহলে এখন বের করে কিভাবে করো? আবার যদি আপনি গিয়ে বলেন যে স্যার ওর 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা আসছে স্যার কম্পেনসেশন, ওকে টার্মিনেট করলে এটা আসবে, বলেন না ওকে এভাবে বের করা যাবে, ওর রেজিগনেশন দিয়ে বের করো। তখন আপনারা কি করেন? তখন আপনার এমপ্লয়ের সঙ্গে বসে বসে, আমরা যেটা বাংলায় বলি তেলান, তখন আপনি তাকে তেলিয়ে সুন্দর করে তাকে বের করে দেন যে ভাই আপনি চলে যান। তো ও বেচারাও চিন্তা করে যে আরে এখানে থেকে তো লাভ নাই, আমি চলে যাই আরেক জায়গায় গিয়ে চাকরি করি, তখন সে ওইভাবে করে সুন্দর করে চলে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। জি না ওদের ঠান্ডা খাওয়া তো সে ডাক্তার না করছে।
আচ্ছা তমাল ভাই, ভাইয়া, এই একটু ক্ষেত্রে যদি continue করেন। আপনার 7 দিনের মানে আমার ফাইনাল সেটেলমেন্টটাও যদি আমরা 7 দিনের ভিতরে প্রসেস করে ফেলি, তাইলে সেক্ষেত্রে যদি ওর দেখা যাচ্ছে কি আসলে ফাইনাল সেটেলমেন্ট এবং স্যালারি দুইটা মিলে সে তার কোনো অ্যামাউন্ট সে পাচ্ছে না, সেক্ষেত্রে কি তাহলে ওই স্যালারিটা ধরে না দিয়ে একেবারে ফাইনাল সেটেলমেন্ট অ্যামাউন্টটা দেওয়া যায় কিনা? বুঝিনি ভাই, আরেকবার বলেন। মানে আমাদের তো এখানে রুলসে যেটা বলা আছে যে তার বকেয়া বেতনটা দিতে হবে 7 দিনের ভিতরে, 7 কর্মদিবসের ভিতরে, এবং অন্যান্য যে জি পাওনা যেগুলো সেগুলো দিতে হবে 30 দিনের ভিতরে। এখন অন্যান্য জি পাওনা সহ বেতন সহ আমি হিসাব করে দেখলাম যে তার মানে আমি 7 দিনের ভিতরেই সেই বিলটা প্রসেস করে ফেললাম, ফাইনাল সেটেলমেন্ট বিলটা, এবং সেটা প্রসেস করে দেখছি যে আমি আসলে তার ওই বকেয়া বেতনে সে কিছুই পায় না। সেক্ষেত্রে যদি তাকে আমি ওই ফাইনাল সেটেলমেন্টের যে অল্প অ্যামাউন্টটা বা সেটা যদি পেমেন্ট করে দিই, তাহলে কি কোনো ইস্যু আছে কিনা? না, কোনো সমস্যা নেই, আপনি ওটা করতে পারেন। আর যদি আপনি দেখেন যে তারপর তার কাছে যদি কোনো ডিউ অ্যামাউন্ট থাকে, তাই না, তাহলে তার আপনাকে 7 দিনের টাকাও পেমেন্ট করতে হবে না, তাকে সঙ্গে সঙ্গে একটা চিঠি জেনারেট করে দিতে পারবেন যে আপনার কাছে যে টাকা পাওনা আছে সেটা আপনি রিফান্ড করেন। রিফান্ড করলে আমরা আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব আপনাকে। শেষ। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ। এগুলো হয় কি, আমি আপনাকে একটা জিনিস বলি, এইচআর এর ক্ষেত্রে কিছু কমন ফরম্যাট ইউজ করবেন, ঠিক আছে? এই ধরনের একটা চিঠি, এই ধরনের এই কমন ফরম্যাট গুলি কি হবে যে আপনার টাইম সেভ করবে। শুধু নাম বসিয়ে দিবেন, নাম বসিয়ে দিয়ে এমপ্লয় আইডি বসিয়ে ডিপার্টমেন্ট বসিয়ে প্রিন্ট দিয়ে সিগনেচার করে দিয়ে দিবেন যে ভাই এই যে আপনার কাছে এই টাকা পাওনা আছে, আপনি এটা দিয়ে দেন। আর যেটা এখন তো এক্সেলে অনেক ধরনের ফরম্যাট তৈরি করা যায়, অনেক কিছু করা যায়, সিম্পল আপনি ওই সংখ্যাটা বসিয়ে দিয়ে প্রিন্ট দিয়ে ওনাকে ধরিয়ে দিলে হবে যে ভাই এটা দিয়ে চলে যান, শেষ, ডান। বুঝতে পেরেছেন? এটা আপনার সুবিধার ওকে, জন্য আপনি যা যা চান সেগুলো করতে পারেন। জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসেন এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যখন পেরোলে কাজ করবেন তখন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রিভাইজ স্যালারি। আপনারা জানেন যে বিভিন্ন কারণে বছরের বিভিন্ন সময় দেখবেন যে স্যালারিটা কি হয়, রিভাইজড হয়। এখন কি কি কারণে রিভাইজড হতে পারে? নাম্বার ওয়ান, প্রমোশনের কারণে স্যালারি রিভাইজড হতে পারে, আপনার ইনক্রিমেন্টের কারণে স্যালারি রিভাইজড হতে পারে, আপনার যেটা হতে পারে যে স্যালারি আপনি যদি কোনো কারণে আপনার এগেনস্টে কোনো শাস্তি দেওয়া হয় যে আপনাকে 1 বছরের জন্য আপনার নিচের পদে নামিয়ে দেওয়া হলো, তাহলে আপনার স্যালারিটা কি হতে পারে, রিভাইজড হতে পারে। সো এই ধরনের নানাবিধ কারণে স্যালারিটা রিভাইজড হয়, এবং এই ইনফরমেশন গুলি এভরি মান্থে আপনাকে কি করতে হবে, এইচআর থেকে কালেক্ট করতে হবে। যদি আপনি এটা এভরি মান্থে এইচআর থেকে কালেক্ট না করেন তাহলে কিন্তু আপনার জন্যই বিপদ। কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডে দেখবেন যে তার স্যালারি হয় অতিরিক্ত যাচ্ছে অথবা কম যাচ্ছে। সো এই জন্য আপনাকে তার স্যালারি রিভাইজের ইনফরমেশন গুলি তার কাছ থেকে রেগুলার ভাবে নিয়ে নিতে হবে। এটা গেল একটা। তারপর হচ্ছে এরিয়ার এন্ড ডিউজ। এরিয়ার এন্ড ডিউজ মানে কি, যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে যে এরিয়ার এবং ডিউজ এর ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার এখানে অনেক এমপ্লয়ি থাকবে যে যারা আপনার কাছে কি পাবে, বিভিন্ন ভাবে টাকা পাবে। অর্থাৎ আপনি হয়তোবা তার পেরোলে এর আগের মাসে ভুল করেছিলেন, অথবা তার ইনক্রিমেন্ট যে মাসে হওয়ার কথা সে মাসে দেননি, এই ধরনের এরিয়ারের পেমেন্ট থাকবে। আর একটা বিষয় হচ্ছে ডিউজ, অর্থাৎ এমপ্লয়ের কাছ থেকে আপনি পাবেন। অর্থাৎ সেটা কি হতে পারে, যে সেটা হতে পারে তার প্রভিডেন্ট ফান্ডের টাকা হতে পারে, এটা হতে পারে তার লোনের টাকা হতে পারে, এটা হতে পারে যে তাকে আপনি কোনো কারণে অতিরিক্ত দিয়ে ফেলেছিলেন সেটা আপনাকে ডিডাক্ট করতে হবে, দিস সর্ট অফ থিংস। এই ধরনের বিষয়গুলি কি হবে যে আপনাকে বেসিক্যালি এই এইচআর অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে ম্যান্ডেটরি ভাবে মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলি আপনার ক্ষেত্রে ম্যান্ডেটরি ভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? সো আপনি প্রথমে বুঝে গেলেন আপনি পেরোলে কাজ করতে গেলে এইচআর পার্টে আপনি এই কাজগুলো ম্যান্ডেটরি ভাবে করতেই হবে। এরপরে আসেন জেনারেল সার্ভিস প্রোভাইডার টিম। অর্থাৎ আপনি দেখবেন আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ভেন্ডাররা, জি বলেন প্লিজ। স্যার একজন বলেন। ব্যক্তিকে যদি পদে নামিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে স্যার স্যালারিটাও কেউ কমে যাবে? যেমন ধরেন যদি কেউ একজন জুনিয়র অপারেটর থাকে, স্যালারি কমে যাবে। এখন ওকে যদি আমি হেল্পার করে দিই সেক্ষেত্রে কি হেল্পারের স্যালারি হবে এমন কিছু স্যার? হ্যাঁ, যেটা হচ্ছে আপনি যদি কেউ পদে নিচের পদে নামিয়ে দেন, তাই না, ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে দেন, তাহলে কি তাকে ম্যানেজারের স্যালারি দিবেন বলেন? আচ্ছা, স্যার বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছেন বিষয়টা? স্যার। এটাই হচ্ছে বিষয়। স্যার এটার জি স্যার, বলেন। রুলসটা একটু ইন্ডিকেট করে দেন, কোথায় লেখা আছে কোনটার? সেটা? মানে যদি নিচের যদি নামিয়ে এটা দিই তো আমাদের ইয়েতেই বলা আছে, বিধিমালা, আমাদের যে শ্রম আইন আছে সেই শ্রম আইনের 23 ধারায় তো এটা বলে দেয়া আছে। আচ্ছা 23 ধারায় এটা আচ্ছা বলে স্যার, দেয়া আছে স্যার, ঠিক ওকে আছে? স্যার। আমাদের শ্রম আইনের 23 ধারায় বলা আছে যে তাকে নিচের পদে নামিয়ে দেয়া যাবে, এটা কোনো আইনগত সমস্যা নেই, ঠিক আছে?
আর স্যালারি বিষয়টা কি ফেসে বলা আছে যে স্যালারিটাও কমে যাবে? স্যার এটা তো খুবই জেনারেল আইডিয়া। এইচআর পিপল হয়ে যখন আপনি এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন তখন আপনাকে দেখবেন যে মানুষ আপনাকে নিয়ে দুষ্টামি করবে। বিষয়টা হয় দেখেন, আমি আপনাকে বললাম যে আপনাকে এই ম্যানেজার থেকে আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে দিলাম, তাহলে কি আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যখন আপনাকে করে দিব শাস্তি আকারে একটা নিচের পদে নামিয়ে দিব, তখন কি আমি আপনার বেতন কি ম্যানেজারের বেতন কখনোই দিব? তাহলে আপনাকে আমার শাস্তি কি দিলাম আমি বলেন? বুঝতে পারছি এটা স্যার। কি শাস্তি বলে বলেন? ডিসিপ্লিন আপনি বুঝতে পারছেন? জি ভাই বলেন। ইস্যুতে বলা আছে যে নিচের গ্রেডে নামানো যাবে। এখন কোন একটা হ্যাঁ, হয়তো দেখা গেল জুনিয়র অপারেটরের বেতন হয়তো বা বছর বাড়তে বাড়তে তার বেতন হয়তো দেখা গেল 12,000 বা 13,000 হলো। জি এখন তাকে জি যখন আমি হেল্পার গ্রেডে নামাবো তাকে কি আবার হ্যাঁ। 8,200 মানে ন্যূনতম মজুরিতে নামিয়ে দিব না কি করব? এটার কি কোনো এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে কি? এটা স্যার বেসিক্যালি যেটা হয় যে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে যখনই আপনি তার পোস্ট নামাচ্ছেন, তাই না? পোস্ট নামালে কি আপনি এই জিনিসটা লক্ষ্য করেন, যখনই আপনি তার পোস্ট নিচের পদে তাকে নামিয়ে দিবেন, তাহলে কিন্তু ডেফিনেটলি যেটা হবে যে তার ওই পদের যে লাস্ট সিলিং এর যে স্যালারি সেটাতেই নামবে সে। তাই আপনি জুনিয়র অপারেটর থেকে যখন তাকে হেল্পারে নামাবেন তখন হেল্পারের যে স্যালারি, যে 8,000 টাকা স্যালারি সেখানেই নামবে। এটাতে 12,000 টাকা পেলে ওখানে 4,000 টাকা গ্যাপ হয়ে যাবে। তার 1 বছরের জন্য এটা করা যাবে এবং 1 বছর পর্যন্ত তাকে এই স্যালারিতে এখানে কাজ করতে হবে। এটাই তো শাস্তি স্যার, বুঝতে পেরেছেন? নোটেড স্যার। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা গেল এটা। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে জেনারেল সার্ভিস প্রোভাইডার। আপনি দেখবেন কি যে আপনার অর্গানাইজেশনে বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা সার্ভিস প্রদান করে। যেমন ধরেন আপনার এখানে দেখবেন যে মেম্বারশিপ সার্ভিস প্রোভাইডার, আপনি বিভিন্ন ধরনের জায়গাতে দেখবেন যে মেম্বারশিপ সার্ভিস প্রোভাইড করে। যেমন ধরেন আমি বাংলাদেশে তো এখন বর্তমানে প্রচুর পরিমাণে কোর্স করানো হয়, বিভিন্ন অর্গানাইজেশন মেম্বারশিপ দিচ্ছে। এই ধরনের মেম্বারশিপ গুলো অর্গানাইজেশন থেকে ম্যানেজ করা হয়। মেম্বারশিপ যদি থাকে তা ওই ভেন্ডার কি করবে, আপনাকে একটা বিল পাঠাবে। ওই বিলের এগেইনস্টে কি করতে হবে যে আপনার এমপ্লয়ির কাছ থেকে একটা অ্যামাউন্ট ডিডাকশন করতে হতে পারে। এটা একটা বিষয়। তারপরে ফুড অ্যান্ড ক্যান্টিন, আপনারা যারা ফুড অ্যান্ড ক্যান্টিনের সঙ্গে ইউজ টু, যারা সাবসিডাইজ ফুড অর্গানাইজেশন থেকে অ্যাভেইল করেন, তারা এটা খুব ভালোভাবেই জানেন যে ক্যান্টিন ফ্যাসিলিটি নিতে হলে এমপ্লয়িকে কি করতে হয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হয়। সো ওই অ্যামাউন্টটা কি করতে হবে, পেমেন্টের ক্ষেত্রে ডিডাকশন করতে হবে। ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আপনি যদি গাড়ি অ্যাভেল করেন তাহলে সে আপনাকে তার কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। লন্ড্রি সার্ভিস প্রোভাইডার, আমাদের হোটেলগুলিতে এটা খুব পপুলার যে লন্ড্রি সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে। মোবাইল সার্ভিস প্রোভাইডার, এটাও খুব জনপ্রিয়। জিম সার্ভিস প্রোভাইডার, এটাও খুব জনপ্রিয় বাংলাদেশে। তারপরে এনি আদার সার্ভিস প্রোভাইডার। এখন সমস্যাটা কোথায় লাগে জানেন? সেটা হচ্ছে যে দেখবেন এই ভেন্ডাররা অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভুল ইনফরমেশন দেয় পেরোলকে। দেখবেন উনি 3 মাস ধরে খাবার খাচ্ছে না, কিন্তু উনি হয়তো পে স্লিপ রেগুলার দেখে না, ওনার বেতন কয় টাকা কাটা হচ্ছে। হঠাৎ করে একদিন দেখে 3 মাস পরে যে ওনার ফুডের টাকা কাটা হচ্ছে। কিংবা উনি গাড়ি ইউজ করা বন্ধ করছে 6 মাস আগে, 6 মাস ধরে তার গাড়ির জন্য কি করছেন, আপনি নিয়মিত পেরোল থেকে ডিডাক্ট করছেন। এখন আপনাকে ভেন্ডার বিল দিয়ে যাচ্ছে, আপনি সুন্দর করে সেই অনুযায়ী কেটে যাচ্ছেন। কিন্তু এই যে জায়গাগুলি, এই ভুলগুলি বন্ধ করার একটা রাস্তা হচ্ছে গিয়ে যে এমপ্লয়ি অ্যান্ড সার্ভিস প্রোভাইডার এদের মধ্যে যে ক্রস কানেকশন, যাতে করে আপনি কোনো কারণে আপনার এন্ডে ইয়ের ক্ষেত্রে ভুল যাতে না হয় পেরোলের ক্ষেত্রে, এই জিনিসটা আপনাকে কি করতে হয় যে মাথায় রাখতে হবে। এই জিনিসটা খুবই সিরিয়াস ভাবে আপনাকে কনসিডারেশনে নিতে হবে। এটা গেল হচ্ছে পেরোলের বিষয়টা, পেরোলে সার্ভিস প্রোভাইডারের বিষয়। এরপরে আসেন টাইম কিপিং টিম। এইটা আসলে বেশি ডিজিটাইজড হয়ে যাওয়ার কারণে অনেকেই আমরা এটা এখন ডিজিটাল ভাবে পেয়ে যাই। তবে বিষয়টা হচ্ছে যে ডিজিটাল ছাড়াও, ডিজিটাল যখন ছিলাম না তখন আসলে আমাদেরকে এটা ম্যানুয়াল ভাবে করতে হইতো। তবে এখন ডিজিটাল ভাবে আমরা কি কি নিব এই জায়গা থেকে সেটা আমরা বলি। যেমন ধরেন আমরা প্রথমে যেটা নেই এই ইয়ের কাছ থেকে, এই আরএফআইডি এর মাধ্যমে যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে অ্যাবসেন্টিজম ডেটা এখান থেকে পাই, এবং অ্যাটেন্ডেন্স ডেটা দুটোই আমরা ইয়ে থেকে পেয়ে যাই, যেটা হচ্ছে যে আমরা পেরোল থেকে পেয়ে যাই। এই আমার আরএফআইডি যে সিস্টেমটা আছে এটা থেকে পেয়ে যাই। কারেন্ট শিফট এন্ড টাইমিং, দেখবেন আমার শিফটের যে অভিজ্ঞতা, অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশনে আমরা যখন সার্ভিস দেই তখন দেখি যে শিফটের যে অভিজ্ঞতা, সেই শিফটের অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা যে যে এই অভিজ্ঞতাটা আমি আসলে বেসিক্যালি যেটা পেয়েছি সেটা হচ্ছে এরকমের যে দেখবেন একজন এমপ্লয়ি, ওনার সকালের শিফট, উনি হঠাৎ করে দেখবেন বিকালে এসে কাজ করতেছে, এবং বিকালে কাজ করতেছে, বিকালের যে টাইমিংটা পুরোটাই ওনার দেখা যাবে যে ওটি আকারে চলে আসে। এখন সমস্যাটা যেটা হয় শিফট টাইমিং এর ক্ষেত্রে,
অনেক অর্গানাইজেশনেরই যারা প্রোডাকশন ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা থাকে সেটা হচ্ছে যে তারা ওই ইয়েটা যেটা হচ্ছে যে তারা আসলে বেসিক্যালি এই নিয়ম কানুন ফলো করতে চায় না, তারা তাদের মতো করে শিপ চালাতে চায়। একজনের ডিউটি এক সময়, তার এখন প্রয়োজন হবে, তাকে বলে এই তুমি আসো, এসে আমার এটা করে দিয়ে যাও। সো এই ধরনের বিষয় হলে কিন্তু ইট বিকামস ভেরি মাচ সিরিয়াস। সো এই ইনফরমেশন গুলি আপনি এখান থেকে পাবেন। অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্টমেন্ট, আপনার আজকে অফিসে আসার কথা যে সময় আপনার বস ফোন করে বললো যে মিস্টার ইমরান আপনি আজকে একটা কাজ আছে আমাদের, এই কাজটা করে নিয়ে তারপরে আসে। এখন দেখবেন কি অ্যাটেন্ডেন্সের মধ্যে ওনার শর্টফল আছে 6 আওয়ার্স বা 7 আওয়ার্স, কিন্তু মিস্টার ইমরান সাহেব এসে HRIS বা হিটস যেটাকে বলি আমরা, এখানে উনি এসে অ্যাটেন্ডেন্স দিয়েছেন অ্যাডজাস্টমেন্ট, কিন্তু ওনার বস বিদেশে চলে গেছে, ওনার ওটার অ্যাপ্রুভ হচ্ছে না। আপনি ইন দা মিন টাইম কি করেছেন, যখন স্যালারি প্রসেস দিয়েছেন তখন ওখান থেকে ওনার অ্যামাউন্ট কি করেছে ডিডাক্ট করে সুন্দর করে কেটে নিয়ে চলে গেছে। সো দিন শেষে কি হচ্ছে যে উনি এসে হাউকাউ করছে, ভাই আমার টাকা দেওয়া হয় নাই, আমার টাকা কম আসছে, কেন আসছে এটা। সো এই জিনিসগুলি তখন কি করতে হবে আপনাকে মাথায়, লিভ ডেটা অর্থাৎ লিভের যে ইনফরমেশন গুলি সেটা আপনি সিস্টেম থেকে পাবেন। এবং লিভ এখন বর্তমানে আমরা যখন লিভ ম্যানেজমেন্ট পড়বো তখন আপনারা দেখবেন যে লিভ আসলে বর্তমানে 8 ধরনের লিভ আছে, এবং পুরুষের জন্য 6 ধরনের লিভ, নারীদের জন্য 8 ধরনের লিভ। সো এই যে লিভ বিষয়গুলি আছে সেটা আমরা ইন ডিটেলস পড়বো, তখন আমরা লিভের বিষয়টা পাবো। তবে এই লিভের ইনফরমেশনটা আপনি পেরোল সিস্টেম থেকেই পেয়ে যাবেন। তারপরে যেটা হচ্ছে যে অ্যাপ্রুভ লিভ স্ট্যাটাস, অর্থাৎ লিভের মধ্যে আবার দেখবেন যে লিভ অনেকে অ্যাপ্লাই করেছে কিন্তু অ্যাপ্রুভড হয়নি, তাহলে আবার আপনাকে অ্যাপ্রুভ লিভের স্ট্যাটাস নিতে হবে। এবং আরেকটা হচ্ছে কি যেটা অ্যাপ্রুভ নয় সেটা লিভ স্ট্যাটাস আলাদাভাবে আপনাকে ম্যানেজ করতে হবে। তারপরে হচ্ছে যে সাসপেনশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি দেখবেন অনেক এমপ্লয়ারি স্যালারি কি করা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে। কেন কেটে দেওয়া হচ্ছে দেখবেন যে সাসপেনশনের ক্ষেত্রে আমরা এবার একটা জিনিস পড়বো, একটু সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আপনি যখন একজন এমপ্লয়িকে সাসপেন্ড করবেন, এই সাসপেনশনের ক্ষেত্রে একজন এমপ্লয়ের কিন্তু স্যালারি 4 ভাবে ডিডাকশন হতে পারে। এই দেখেন সবাই লক্ষ্য করেন, যারা পেরোলে খুব ভালো হতে চান বা পেরোলটা খুব ভালোভাবে বুঝতে চান তাদের জন্য আমি বলতেছি। দেখেন পেরোলের জন্য যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে সাসপেনশনের ক্ষেত্রে আপনাকে এই 4 ধরনের ডিডাকশনের আপনাকে কি করতে হবে, ফেস করতে হবে। একটা হচ্ছে নর্মাল সাসপেনশন, সাপোজ ধরেন একজন ব্যক্তিকে আপনি সাসপিশিয়াস হিসেবে তাকে প্রথমে সাসপেন্ড করলেন, তখন কি হবে তার বেসিকের 50% কেটে দিবেন এবং অন্যান্য যা পাওনা আছে সে সম্পূর্ণটাই পেয়ে যাবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি কিছুদিন তদন্ত করার পরে দেখতে পেলেন এই ভদ্রলোক যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, অভিযোগ আনতে গিয়ে দেখা গেল যে উনি ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা আসলে ভ্যালিড না, এবং ওনার বিরুদ্ধে অভিযোগটা ওনার কাছ থেকে তুলে নেওয়া হলো। নিলে কি হবে যে ওনার যে এর আগে 50% কেটেছিলেন সেটা আবার কি করতে হবে, রিফান্ড করতে হবে। এবার আসেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ডিসমিসড হয়, এবং এই ডিসমিসড হওয়ার পূর্বে লক্ষ্য করবেন কোনো ব্যক্তি যদি কি হয় ডিসমিসড হয়, এবং ডিসমিসড হওয়ার ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিসমিসালের ক্ষেত্রে যদি উনি ডিসমিসালের পূর্বে সাসপেন্ডেড অবস্থায় থাকে তাহলে উনি কিন্তু সেক্ষেত্রে কি পাবে, শুধুমাত্র বেসিকের 50% পাবে, অন্য কোনো পাওনা উনি পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে একজন এমপ্লয়িকে আপনি প্রুভড হলো যে উনি একটা দোষ করেছেন, এবং সেটার ক্ষেত্রে ওনাকে যদি আপনি শাস্তি দিতে চান সাসপেনশনের ক্ষেত্রে, তখন যখন আপনি ওনাকে শাস্তি দিবেন সে শাস্তির ক্ষেত্রে ওনাকে কি করা যাবে, 7 দিন বিনা মজুরিতে সাসপেন্ড করতে। তখন কি হবে, ওনার বেসিকটাকে 30 দিয়ে ভাগ দিয়ে 7 দিয়ে গুণন করলে যে অ্যামাউন্টটা আছে সেটা ডিডাক্ট করে দিবেন ওনার বেসিক স্যালারি থেকে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনি সাসপেনশন পিরিয়ডে আপনার স্যালারিটা এভাবে 4 ভাবে কি হতে পারে যে ডিডাকশন হতে পারে। আমি বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝাতে পারলাম কিনা বলেন? 3 নাম্বার পয়েন্ট আরেকবার বলবেন? 3 নাম্বার পয়েন্ট আরেকবার। হ্যাঁ জি, 3 নাম্বারটা হচ্ছে একটা অর্গানাইজেশনে একজন এমপ্লয়ি যদি সাসপেন্ডেড হয়, আমি আবার বলছি একজন এমপ্লয়ি যদি কি হয় সাসপেন্ডেড হয় ডিসমিসাল হওয়ার আগে, এবং যদি তার আউটকামটা আসে যে সর্বশেষ দেখা গেল উনি যেটা হচ্ছে যে ডিসমিসড হয়েছে, ডিসমিসাল হলে শুধুমাত্র উনি বেসিকের 50% ক্ষতিপূরণ হিসেবে পাবেন, অর্থাৎ ওনার যে রানিং মাসের যে স্যালারিটা শুধুমাত্র বেসিকের 50% পাবেন, আর ওনার অন্য কোনো পাওনা দেওয়া হবে না, ওনার ফুড, মেডিকেল, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট এগুলো কিছু পাবে না, এবং বেসিকের অনলি 50% পাবে, আর কিছু পাবে না। ক্লিয়ার? এটার রেফারেন্সটা কি একটু ভাইয়া শেয়ার করবেন? রেফারেন্স আমাদের শ্রম আইনের 124 নাম্বার ধারায় যাবেন, 124 এর 6টা একটু পড়বেন।
124-এর 6 গেলে তখন আপনি এটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আসলে 124 বলতেছি বারবার, এটা শুধুমাত্র 24 নাম্বার ধারা, আপনি 6 যাবেন। একটা মিনিট আমি একটু দেখিয়ে দেই, তাহলে আপনার জন্য একটু কনফিডেন্স বিল্ড আপ করবে। একটা মিনিট একটু সময় দেন। স্যালারিটা ডিডাক্ট করলে কি ওটা পুরো গ্রস স্যালারি থেকে রিডাকশনটা হবে যখন ওই যে না, এটা আমরা এখানে শুধুমাত্র আপনি যেটা করবেন, all sort of deductions during employment shall be done on only basic salary, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে এখানে দেখেন, এই যে যিনি প্রশ্ন করেছিলেন, এই যে এখানে বলেন যে কেউ যদি শাস্তি পায় 23-এর 1 অনুযায়ী, তাহলে শুধুমাত্র তার বেসিকের 50% তাকে দেয়া হবে কম্পেনসেশন আকারে, ঠিক আছে? জি দেখেন, তার মানে 4টা ডিডাকশন বেসিকের উপরে হবে, তাই তো? জি জি জি, আচ্ছা, এটা কি তাহলে ধারা 23(1)-এ আছে না? এটা এটা আমার বেশ কয়েকটা জায়গা আছে, আমি আপনাকে দেখাই। 1 নাম্বার দেখেন, এই যে আমার প্রথমে কোশ্চেনটা ছিল ভাই, আমার কোশ্চেনটা ছিল যে বেসিকের 50% দিব ডেফিনেটলি, বাট আদার্স গুলো যে দিব না, মানে যে বরখাস্ত হয়ে যাবে তাকে যে আদার্স গুলো আমি দিব না, সেইটা আমি এটা জানতে চাইছিলাম যে কেন ও আদার্স এটা গুলো। কোথায় আছে, এই দেখেন আমি আপনাকে তাহলে এটা পড়ি একটু দেখেন। যদি তদন্ত কোন শ্রমিক দোষী পাওয়া যায় এবং তাহাকে 23-এর 1 ধারার অধীন শাস্তি প্রদান করা হয়, তাহা হইলে তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ের জন্য কোনো মজুরি পাইবেন না, তবে উক্ত সময়ের জন্য খোরাকি ভাতা পাইবেন। এই খোরাকি ভাতা, এখন আসেন খোরাকি ভাতার সংজ্ঞা কোথায় দেয়া আছে? খোরাকি ভাতার সংজ্ঞা দেয়া আছে আমাদের শ্রম আইনের যে সংজ্ঞা আছে, সেখানে 9-এর কতে ডেফিনেশন দেয়া আছে খোরাকি ভাতার ডেফিনেশন। আসেন খোরাকি ভাতার ডেফিনেশনটা পড়ি আমরা। খোরাকি ভাতার ডেফিনেশন, খোরাকি ভাতা অর্থ মূল মজুরি, মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন মজুরি যদি থাকে এর অর্ধেক। এই যে এখানে বলা আছে দেখেন। জি জি ভাই, ওকে, থ্যাংক ইউ। বুঝেছেন? জি স্যার সমাধান। জি। ইতিমধ্যে যে উনি যখন সাসপেনশনে ছিল, উনি তো স্যার বেসিকের হাফ এবং অন্যান্য অ্যালাউন্স পেয়েছে। এখন স্যার যদি ওনাকে বরখাস্ত করা হয়, তাহলে স্যার বাকি যে অ্যালাউন্স গুলো ওইগুলো কি ওনার থেকে স্যার নিয়ে নিতে হবে? বুঝিনি আপনার কথাটা। সাসপেনশন পিরিয়ডে ছিল তখন। জি ভাই বলেন। বলেন, আপনি বলেন। সাসপেনশন পিরিয়ডে যখন ছিল তখন স্যার তখন তো ওনাকে স্যার অন্যান্য অ্যালাউন্সও দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ যখন স্যার বরখাস্ত হলো, বরখাস্তকালীন সময় তো স্যার অনলি সে বেসিকের হাফ পাবে, কিন্তু স্যার অলরেডি তো তাকে অ্যালাউন্স গুলো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেসিকের হাফ উনি পেয়ে যাবে, যেটা হচ্ছে যে আর বাকি যে অ্যামাউন্টটা আছে সেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে, সেটা তো কোনো বিকল্প ব্যবস্থা তো আমাদের নেই। আচ্ছা স্যার, এই 4টা যে পেয়েছেন ডিডাকশন কিনা দেখালেন, এই উত্তর 4টা পেয়েছি কিনা ফয়েজ স্যার, উত্তর পেয়েছেন কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, জি বলেন স্যার। এখন স্যার এই অন্য যে 4টা যে ডিডাকশনটা দেখালেন, সেটা 4টা কি 4 জায়গায় ধারাতে বলা আছে নাকি একটাতেই? 4টা 4 জায়গায় বলা আছে। কোনটা কোথায় বলা আছে আমি বলে দিই, আপনি যদি লিখতে চান লিখে নেন। হ্যাঁ, সেটাই। নরমাল সাসপেনশনের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে 9-এর কতে বলা আছে এবং ধারা 24-এর 2-এ বলা আছে 1 নাম্বারটা। ওকে, ঠিক আছে? হ্যাঁ এরপরে যেটা হচ্ছে যে আপনার দ্বিতীয় যে বিষয়টা আছে, যে আপনার কোনো এমপ্লয়িকে যখন আপনি তাকে চার্জ থেকে মুক্তি দিবেন তখন তার টাকাটা রিফান্ড করতে হবে, এটাও ধারা 24-এ আছে। আচ্ছা, তারপর আর 3 তারপর নম্বর ডিসমিসাল তো 26-এর 4-এ 24-এর 4-এ বলা আছে, সেটা তো দেখালামই। আর সাসপেনশনের এটা বলা আছে 23-এর 2-এ বলা আছে এটা, ঠিক আছে? এই যে 7 দিনের জন্য সাসপেন্ড করা যাবে, এটা 23-এর 2-এ বলে দেয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, জি। আচ্ছা, আমি আজকে আর কোনো নতুন টপিক পড়াবো না। ছোট একটা বিষয় স্যার, আমি আজকে আর কোনো নতুন টপিক পড়াবো না। আপনারা যারা চলে যেতে চান তারা চলে যেতে পারেন, ঠিক আছে? আর যারা প্রশ্ন করবেন তারা থেকে যান। একটা ছোট বিষয়, আপনাদেরকে গতকালকে একটা ফর্ম দিয়েছিলাম আমি ফিল আপ করার জন্য, কারণ আপনাদের সার্টিফিকেটটা আমি দিতে গেলে আপনার নামের কারেক্ট স্পেলিংটা লাগবে। সো একটু কষ্ট করে আমাকে ওইটা একটু ফিল আপ করে দিবেন আপনারা। আমি গ্রুপে এখন আবার ওই ফর্মটা, গুগল ফর্মটার ইয়েটা দিয়ে দিচ্ছি আপনাকে, যেটা হচ্ছে কপিটা দিয়ে দিচ্ছি। সো যেটা হয় ওই কপিটা একটু জাস্ট আপনি ইয়া করে একটু এখানে জাস্ট আপনার ইনফরমেশন গুলি একটু দিয়ে দেন, তাহলে আমার জন্য আপনার সার্টিফিকেটটা তৈরি করা ইজি হয়ে যাবে, ঠিক আছে? জি জি বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার বলেন। আচ্ছা, যারা স্যার আব্দুল জব্বার বলছিলাম স্যার। প্রশ্ন আছে তারা প্রশ্নটা করেন। জি বলেন।
স্যার বলেন। একটু হ্যাঁ এক্সপ্লেইন করে স্যার, বলতে আব্দুল জব্বার বলছিলাম স্যার। জি আব্দুল জব্বার স্যার বলেন প্লিজ। স্যার আমার একটা রিকোয়েস্ট প্লাস দাবি ছিল আর কি, জি বলেন স্যার প্লিজ। যে সার্টিফিকেটে স্যার আপনার সিগনেচারের একটা অপশন থাকলে সার্টিফিকেটের ভ্যালু একটু বাড়ে আর কি, না হলে অনেকেই মনে করেন এটা আসলে আমার জীবদ্দশার একটা ঘটনা আপনাকে বলি। আমি আন্ডারগ্রেড করেছি 2টা আন্ডারগ্রেড, বুঝতে পেরেছেন? আন্ডারগ্রেড 2টো করেছি, আমি পোস্ট গ্রেডও করেছি 2টো, এবং ডিপ্লোমা করেছি 2টো। এছাড়াও যেটা হচ্ছে যে কিউএমএস, ইএমএস, ওশাস এগুলোও করেছি, যেটা হচ্ছে এগুলো সবগুলোর আমি লিড অডিটর। তারপরে হচ্ছে গিয়ে এখন এমফিল করতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তো আমার জীবদ্দশায় আমার রিয়েলাইজেশন যেটা, এবং মজার জিনিস হচ্ছে জাহাঙ্গীরনগরের কোনো সার্টিফিকেট আমি এখন পর্যন্ত তুলিনি। আমার আন্ডারগ্রেডের শুধুমাত্র আমার এলএলবির সার্টিফিকেটটা তুলেছি, আর যেটা হচ্ছে যে এলএলএম এর সার্টিফিকেটটা তুলেছি, আর এসএসসি আর ইন্টারের সার্টিফিকেট গুলো তুলতে হয়েছে যেহেতু ভর্তি হতে গেলে আমার এগুলোই লাগে। আর বাকিগুলো এখন পর্যন্ত আমি একটা সার্টিফিকেট, ইভেন বিএমএ থেকে 2টা, বিআইএম থেকে 2টো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি, সার্টিফিকেটই আমি এখন পর্যন্ত তুলিনি। এখনো ওইটার আইডি কার্ড আমার ড্রয়ারে আছে, যাবো তুলবো। এবং মজার জিনিস হচ্ছে আমার জীবনে আমি এই এতগুলো ডিগ্রি নিয়েছি, কোনোটা এখন পর্যন্ত স্যার আমি কনভোকেশন নেইনি। তো বিষয়টা হচ্ছে স্যার যে আমার রিয়েলাইজেশন যেটা, সার্টিফিকেটে আসলে কার ইয়া আছে, মানে সিগনেচার আছে বা কার নেই স্যার, এটা আসলে খুব একটা বেশি ম্যাটার করে না। বিশেষ সত্যি কথা আমি আপনাকে বললাম, আমার বিয়ের সময় হয়তো বা সার্টিফিকেট আমি ভাবছিলাম আমার শ্বশুর হয়তো বা চাইতে পারে, তখন যদি চাইতো তাহলে আমাকে ওইগুলো তুলে দিতে হতো। এছাড়া আসলে আমার জীবদ্দশায় সার্টিফিকেট আসলে খুব একটা কাজে আসেনি স্যার। আপনারা, আমার মনে হয় যে আপনার জীবদ্দশায় যে আমার সিগনেচার থাকতে হবে স্যার, কিউআর কোড থাকার পরে সিগনেচার থাকতে হবে, এটা আসলে আমার মনে হয় না স্যার যে এখন বিষয় স্যার, বুঝতে পারছেন? কেউ যদি এখন ডিজিটাল যুগে স্যার, প্লিজ স্যার, ডিজিটাল যুগে এখন তো অনেকেই কপি করে, জাস্ট এটা আবার অনেক কোম্পানি মনে হয়, আমার মনে মাইন্ড হয় করে। না, আমার মনে হয় না স্যার। আপনি শোনেন, আপনি যদি পেরোল সত্যিই পারেন, আপনাকে স্যার দুনিয়ার কেউ জিজ্ঞাসা করবে না যে ওয়েদার ইউ হ্যাভ দ্যাট সিগনেচার অর নট, বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে মূল বিষয় স্যার। আমি আপনাকে এটা, আমি আসলে স্যার আপনাকে বোঝান, আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। এটা আসলে গর্বের সুরে বলারও কিছু না, আসলে খুব সাধারণ একটা বিষয় যে স্যার আমি জীবনে এটা এক্সপেরিয়েন্স, আমাকে কেউ জিজ্ঞাসা করে না যে ভাই আপনার এই সার্টিফিকেটটা দেন তো, আপনি আসলেই কি এটা পাস করেছেন কিনা, বুঝতে পেরেছেন? তো এই জিনিসটাই হচ্ছে বিষয় যে স্যার সার্টিফিকেট খুব একটা বেশি, সিগনেচার খুব একটা বেশি 19-20 আসে না। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, 100 সার্টিফিকেট সিগনেচার করতে গেলে কি পরিমাণ সময় লাগে। আর একটা জিনিস হচ্ছে সিগনেচার আমার এমন একটা জিনিস যে ব্যাংক আমাকে বলে আপনি চেকের এই পাতায় একটা সাইন দেন, ওই পাতায় একটা সিগনেচার দেন, এখন এইটার সাথে ওইটাও মিলাইতে পারে না একটু পরে, বুঝলেন? মিলানো যায় না। তো এখন সমস্যা হচ্ছে এখানে। তো একটার সাথে আরেকটা, আমার সিগনেচারে খুবই অ্যালার্জি আছে, এই জন্য স্যার আমি আসলে কিউআর কোড করে দিয়েছি, আর কিছুই না স্যার। আমি বিষয়টা বোঝাতে পেরেছি স্যার? জব্বর স্যার রাগ করবেন না প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার আপনি কি মাঝখানে হচ্ছে মানে মানে কোনো সিকোয়েন্সে তো পড়াচ্ছেন না, মানে আমাদের যে পিডিএফটা দিয়েছেন ওইটার সিকোয়েন্সে তো স্যার পড়াচ্ছেন না? স্যার সিকোয়েন্সে পড়াচ্ছি না, দেখেন তো স্যার এটা কত নাম্বার স্লাইডে আছে। আমার যেটা হচ্ছে যে একটা টপিকের সঙ্গে আরেকটা টপিক ইন্টার কানেক্টেড, বুঝতে পারছেন? আমি যেটা করেছি একদম উপর থেকে এখন পর্যন্ত দেখেন এই 25 নাম্বার স্লাইড, 24 নাম্বার স্লাইড পর্যন্ত কমপ্লিট। দেখেন 1 থেকে 25 কমপ্লিট, 1 থেকে 25-এর কোনো কিছু বাদ নেই। আর এরপরে যেটা হবে, এরপরের যেগুলো এই যে জায়গাটা, এই জায়গাটার পরে মিনিমাম ওয়েজের পরের যে জায়গাগুলি আছে সেগুলি আমরা সিরিয়াল ওয়াইজ যাব। এই যে ইনক্রিমেন্ট থেকে আমরা একদম সিরিয়াল ওয়াইজ যাব। ওইটাই আমি বলছি যে মানে আমার কাছে মনে হচ্ছে আমি কি মিস করে গেলাম কিনা। না আপনি কিছু মিস করেন না, মিস করেন আপনি। আমি জাস্ট এটা একটার সঙ্গে একটা ইন্টার কানেক্টেড পড়াতে গেলে তখন ওইটাকে আমাকে এটা কানেক্টেড করে পড়িয়ে দিতে হয়। যেমন ধরেন আমরা যখন একটা স্যালারি ফিক্সেশন পড়ছিলাম, মানে আপনার স্যালারি কম্পোনেন্ট যখন ডিজাইন করব আমরা, তখন কিন্তু আমাকে আসতে হয়েছে নিচের দিকে এসে আমাকে প্রত্যেকটা কম্পোনেন্ট কোথা থেকে কোন রেফারেন্স এসেছে সেটা, তারপরে গিয়ে আমি মিনিমাম ওয়েজ শেষ করে আবার উপরে চলে আসছি। সো এইভাবে করে আমি আসতেছি স্যার, বুঝতে পেরেছেন? স্যার আমি আরেকটু জাস্ট ক্লারিফিকেশনের জন্য, লাস্টে হচ্ছে সাসপেনশনের ডিসমিসালটা পড়িয়েছেন আমাদেরকে। এখানে স্যার নরমাল সাসপেনশন যদি হয় সেক্ষেত্রে সে সাসপেনশন টাইমে তার বেসিকের 50% পাবে। জি। আদার যে হচ্ছে পেগুলো আছে অ্যালাউন্সেস গুলি ফুল পাবে।
ফুল পাবে, অন্যগুলো ফুল পাবে। জি দেন স্যার চার্জ থেকে মুক্তি দিলে যে 50% আমি তার কেটে রেখেছিলাম ওইটা আমি তাকে ফেরত দিতে হচ্ছে। জি আচ্ছা, দেন হচ্ছে স্যার ডিসমিসাল করলে সেই ক্ষেত্রে সে আর ওই 50% ফেরত পাচ্ছে না। না, ডিসমিসাল করলে যেটা হচ্ছে ওই 50% সে ফেরত তো পাচ্ছেই না, প্লাস হচ্ছে গিয়ে শুধুমাত্র সে 50% এর জন্য এলিজিবল হবে, অন্য কোনো কিছুর জন্য এলিজিবল হবে না। মানে পরবর্তীতে আমি যখন যার সেটেলমেন্ট করছি তখন সে ওই তার স্যালারি শুধু বেসিকে 50% পাবে, আর কোনো অ্যালাউন্স পাবে না। সরি, মানে সে হচ্ছে ডিসমিস যখন হচ্ছে তখন যেই মাসে ডিসমিস হচ্ছে ওই মাসে যে কয়দিন কাজ করেছে ওই কয়দিনের হিসাব করে ওই কয়দিনের বেসিক স্যালারি 50% পাবে। রাইট স্যার। আর কোনো অ্যালাউন্স কিছু পাবে না। না স্যার। স্যার আরেকটা হচ্ছে লাস্ট যেটা ছিল স্যার 23-2 7 ডেজে, যেটা হচ্ছে সাসপেনশন টাইমে, মানে সে তাকে যদি সাসপেন্ড করা হয় এবং সে যদি প্রুভ হয় যে হ্যাঁ সে দোষী ছিল, জি, সেই ক্ষেত্রে 7 দিন কেটে রাখবো। মানে আমি লাস্ট পয়েন্ট আসলে না, ওকে আপনি শাস্তি দিচ্ছেন যে 7 দিনের জন্য তোমাকে সাসপেন্ড করা হলো এবং এটার জন্য তোমাকে কোনো বেতন দেওয়া হবে না। আচ্ছা, সেই এক্ষেত্রে তো 7 দিনের বেশি আমি ওকে সাসপেনশনে রাখতে পারবো না 7 শাস্তি দিনের হিসেবে, তাই বেশি না? পারবেন না, শাস্তি হিসেবে 7 দিনের সেজন্যই বেশি সাতের রাখা যাবে বিষয়টা না। আসছে, সেজন্যই সাতের বিষয়টা আসছে। আচ্ছা আচ্ছা, জি 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 জি, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। স্যার আমার দুটো প্রশ্ন ছিল। জি স্যার বলেন। স্যার আমাদের প্রতিষ্ঠানে স্যার আমরা যখন স্যালারি করি তখন তো স্যার ডিডাকশনের একটা ইস্যু থাকেই। তা আমাদের এখানে কিছু কিছু ডিডাকশন এরকম যে স্যার অনেক সময় একটা ছেলে যে লাইনে কাজ করার কথা সে ওই লাইনে কাজ না করে অন্য লাইনে কাজ করতেছে, বা তাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য পাওয়া যায় না। এই জন্য তাকে শাস্তি স্বরূপ 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা এরকম লামসাম একটা জরিমানা দিয়ে দেওয়া হয়। এটা লিগেল কিনা, বা এটা তাহলে সে এটা ইলিগাল লিগেল স্যার, ওয়েতে ইলিগাল। যাইতে হলে সে স্যার আমাকে কাজে কি করতে থাকার কথা, সে কাজে থাকার কথা, কিন্তু সে কাজে অনুপস্থিত আছে। যদি এমন ঘটে তাহলে আপনি শুধুমাত্র তার বেসিক স্যালারি থেকে কাটতে পারবেন, অন্য কোনো জায়গা থেকে কাটতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তাকে স্যার মানে জরিমানা হিসেবে একটা লামসাম অ্যামাউন্ট ধরে দেয়, তার মানে স্যার ইলিগাল স্যার। লাম্প অ্যামাউন্ট হবে না স্যার, আবার বলছি লাম্প অ্যামাউন্ট হবে না। বেসিক থেকে উনি যতটুকু সময় অনুপস্থিত ছিলেন ততটুকু সময়ের জন্যই কেবলমাত্র তাকে ডিডাকশন করা যাবে। এখন ধরেন উনি 1 ঘন্টা মিসিং থাকলে ওনার প্রথম বেসিকটাকে 30 দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে যেটা হচ্ছে 8 ঘন্টার টাকা আসবে। এবার 8 দিয়ে ভাগ করলে 1 ঘন্টার টাকা আসবে, ওই 1 ঘন্টার যে বেসিক স্যালারি আছে সেটা কেটে দিতে পারবেন। এই 100 টাকা 200 টাকা এভাবে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার ধারা 25-এর অধীন জরিমানাটা আসলে স্যার মানে কোন ধরনের জরিমানা একটু স্যার আমাকে বলবেন কি স্যার? এই মানে বিষয়গুলো জরিমানাটা হচ্ছে ওনার বিরুদ্ধে প্রথমে ধরেন যে একটা অপরাধ, ওনাকে 2 ঘন্টা করে 1 ঘন্টা করে প্রতিদিন পাওয়া যায় না, উনি হঠাৎ উধাও হয়ে যান। প্রথমে তাকে একটা শোকজ দিবেন যে কি কারণে সে এই বিনা অনুমোদিত অনুপস্থিতির মধ্যে আছে সেটা জানবেন। জানার পরে তার বিরুদ্ধে তাকে ব্যক্তিগত শুনানির সুযোগ দিবেন। তারপরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করবেন এবং তারপরে যেটা করবেন, তদন্ত কমিটি গঠনের পরে যদি তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তখন তাকে শাস্তির ব্যবস্থা করবেন। শাস্তি হিসেবে তাকে যেটা করবেন সেটা হচ্ছে তাকে ফাইন করবেন। ফাইন করতে পারবেন যে তার বেসিকের 1/10 এবং সর্বোচ্চ 2 মাস এটা কর্তন করা যাবে, আর কিছুই না স্যার। ওকে, জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ক্লিয়ার। তার মানে প্রুভ হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে ডিসিপ্লিন ইস্যু কোনোটাই নিতে পারবো না, প্রুভ হইতে হবে আগে। প্রুভ হতে হবে। প্রুভড হওয়া ছাড়া আপনি কোনোভাবেই কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারবেন না। এটা আমাদের শ্রম আইনের 24-1 বলে দেয়া আছে। আচ্ছা ভাই, রিলেভেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে মানে যে কোনো শাস্তি তো ওখানের মধ্যে একটা ভৎসনা বা ওয়ার্নিং এর বিষয়টাও ছিল। ওয়ার্নিং এর বিষয়টা ইপিজেড রুলস আমার যতটুকু মনে পড়ে, ওখানে কি নতুন কোনো ধারা আসছে কিনা বা এর ধরনের কোনো কথা আসছে কিনা যে লঘু শাস্তির ক্ষেত্রে ওয়ার্নিং লেটার সরাসরি দেওয়া যাবে? মানে হ্যাঁ, যদি সে স্বীকার করে তাহলে সেক্ষেত্রে লঘু শাস্তি হিসেবে দেয়া যাবে তাকে সরাসরি। সেক্ষেত্রে তো আবার তদন্ত কমিটি গঠন করার প্রয়োজন নাই, সে যদি তার লেখাতেই যদি সে এগ্রি করে নেয় যে হ্যাঁ আই এম গিলটি। জি জি, নোটেড ভাই। ভাইয়া। জি ভাইয়া। একটু কটন গ্যাজেট একটু শেয়ার করে দিন। কোনটা? কটন গ্যাজেট। কটন, আচ্ছা কটন গ্যাজেট, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিয়ে দিচ্ছি আমি। জি আচ্ছা, তাহলে আমরা শেষ করবো আজকে স্যার, যেহেতু আর কোনো প্রশ্ন নেই। স্যার আসসালামু আলাইকুম, আমার ছোট একটা কোশ্চেন আছে। জি স্যার বলেন স্যার বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যালো
স্যার একটু আগে জাস্ট যেটা বললেন যে একজন এমপ্লয়ের বিরুদ্ধে যদি ডিসিপ্লিনারি শুরু করা হয় এবং উনি যদি এটা স্বীকার করে নেয়, হ্যাঁ ওনাকে শোকজ দেওয়ার পরে উনি যদি এটা স্বীকার করে নেয় যেটা, তখন কি আমি ডিরেক্টলি শাস্তিতে চলে যেতে পারবো ভাইয়া উইদাউট এটা ইনভেস্টিগেশন? ইপিজেটে, শুধু ইপিজেটে আছে ভাইয়া, ইপিজেটে এটা অনুমোদিত এই জন্য, কিন্তু এটা আপনাদের জন্য অনুমোদিত না, কান্ট্রি লতে নেই। ওকে ঠিক আছে, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার ভাই আমার একটা লাস্ট কোশ্চেন ছিল ভাই। 6 মাসের যে ব্যাপারটা, 6 মাস 1 বছর কাউন্ট হয় স্যার, ওইটা স্যার কোন ধরনের সেপারেশন হইলে পরে প্রযোজ্য? ডেট বেনিফিট আর হচ্ছে গ্র্যাচুইটি, কিন্তু অন্যান্য সেপারেশন হলে মানে 6 মাস হলে 1 বছর কাউন্ট হয়। আবার কেউ যদি হ্যাঁ এটা শুধুমাত্র দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে গ্র্যাচুইটি আর একটা হচ্ছে মৃত্যুর ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে না স্যার। কেউ যদি 5 বছর 6 মাস করে রিজাইন দেয় তাহলে কি তার 6 বছর কাউন্ট হবে না 5 বছর? যেটা হচ্ছে যে গ্র্যাচুইটি থাকলে যদি সে 5 বছর 6 মাস 1 দিন আগে যদি হয়, একদিনও যদি হয়, তাহলে সেক্ষেত্রে উনি যেটা পাবে সেটা হচ্ছে 6 বছরের জন্য কম্পেনসেশন পাবে, এবং মৃত্যুর ক্ষেত্রেও 6 বছর পাবে। কিন্তু এটা কিন্তু ইপিজেড এর ক্ষেত্রে শুধুমাত্র একটা ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে। ইপিজেড এ কিন্তু গ্র্যাচুইটি নেই, এটা মাথায় রাখতে যদি হবে। ক্লিয়ার? গ্র্যাচুইটি পলিসি না থাকে কোনো কোম্পানিতে তাহলে 5 বছর। জি স্যার, যদি গ্র্যাচুইটি পলিসি না থাকে, গ্র্যাচুইটি তুমি শুধু গ্র্যাচুইটি না থাকলে তো এটা অ্যাপ্লিকেবল হবে না, না থাকলে অ্যাপ্লিকেবল হবে না স্যার। জি না থাকলে শুধু 5 বছরে পাবে, মানে প্রত্যেক বছর 14 দিনের বেসিক 5 বছর পাবে। জি 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 ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। কিছুক্ষণ আগে যে স্লাইডে যে বিষয়টা দেখেছি সেটা হলো যে অ্যাড হক বা অন্তর্বর্তীকালীন মজুরি বিষয়টা, এটা যদি ভাই একটু এক্সপ্লেন করে বলতেন যে আসলে এটা কি বিষয়। ভাইয়া অ্যাড হক বা অন্তর্বর্তীকালীন যে মজুরির যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি একটু বিষয়টা বলি আপনাকে। সেটা হয় যে অ্যাড হক শব্দের অর্থ হচ্ছে গিয়ে অস্থায়ী, বলি না আমরা অ্যাড হক কমিটি মানে অস্থায়ী। এখন ধরেন একটা সময়ে ডিউরিং কোভিড কি হয়েছিল, কোভিডের সময় তো অফিসই খোলা যাচ্ছিল না, তো একজন এমপ্লয়িকে তো কোনোভাবেই ভাইয়া ইনক্রিমেন্ট দেয়া যাচ্ছিল না, তাই না? সো তখন কি করতো যে এমপ্লয়িরা অনেক সময় চাকরি ছেড়ে ভালো জায়গায় চলে যাওয়ার একটা প্ল্যান করছিল। অনেক ক্ষেত্রেই অনেক যারা ভালো এমপ্লয়ি তারা চেষ্টা করতো যে এক জায়গা থেকে চাকরি ছেড়ে আরেক জায়গায় চলে যাব, এখানে ইনক্রিমেন্ট দিচ্ছে না, এই কোভিড এর অজুহাতে 2 বছর 2.5 বছর পার করে দিবে, এরকম বলতো না ভাইয়া? তো এমন ক্ষেত্রে যেটা হয়েছে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে কোভিড এর ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে তখন কি করতো মালিকরা, বেসিক্যালি ওনারা কি করছে সবাইকে একটা লাম্প একটা গ্র্যান্ড দিয়ে দিত। লাম্প গ্র্যান্ড কিভাবে, যে বলে দিত ওকে ঠিক আছে মিস্টার XYZ এই ডিপার্টমেন্ট তোমার HR বাজেট অনুযায়ী তোমাকে 50 লক্ষ টাকা এই বছর দেয়া হলো, এখন তুমি সবার মাঝখানে এটা এইভাবে করে একটা লাম্প গ্র্যান্ড আকারে দিয়ে দাও। তখন কি করা হতো যে এটা লাম্প গ্র্যান্ড আকারে দিয়ে দিত। এটা কত দিত হয়তো বা দেখা যেত একজনকে 5,000, একজনকে 10,000, একজনকে 20,000। এই যে টাকাটা যেটা গ্রস স্যালারির সঙ্গে অ্যাড করে দেওয়া হতো, এই অ্যামাউন্টটাকে তখন বলা হতো আসলে বেসিক্যালি যে অ্যাড হক বা আমরা যেটাকে বলছি যে অন্তর্বর্তীকালীন মজুরি। এই যে ট্রানজিশন যে পিরিয়ডটা আছে এই পিরিয়ডের মধ্যে এটাকে এইভাবে দিয়ে দেওয়া হতো যাতে করে এমপ্লয়িরা ডিসস্যাটিসফাইড হয়ে বা ফ্রাস্ট্রেটেড হয়ে তারা চাকরি ছেড়ে না চলে যায়। ঠিক আছে, তো এইটাকেই মানে আমার একটা বলে অস্থায়ী মজুরি বা অন্তর্বর্তীকালীন মজুরি বলা হয় স্বাভাবিকত এটাকে। ঠিক আছে স্যার? জি জি থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্যালারি রিভাইজ কি কি কারণে হইতে পারে, আর হচ্ছে স্যালারি রিভাইজ করে কি এটা কমানো যায় কিনা, মানে এটা আইন অনুসারে এটা কমানো একটা স্যালারি কমে। জি সেটা হচ্ছে শাস্তির ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে শুধুমাত্র শাস্তির ক্ষেত্রে স্যালারি কমবে, আর অন্য কোনো ক্ষেত্রে স্যালারি কমার কোনো সুযোগ নেই। যদি আপনি কোনো ব্যক্তিকে শাস্তি দিয়ে তাকে নিচের পদে নামিয়ে দেন তাহলেই কেবলমাত্র স্যালারি কমবে, অন্য কোনো ক্ষেত্রে স্যালারি কমবে না। বুঝতে পেরেছি স্যার। কমল ভাইয়া জি ভাইয়া, যে কোনো এমপ্লয় কি ডিমোশন দেওয়ার কোনো সুযোগ আছে? ডিমোশন দেয়ার ভাইয়া, ডিমোশন ওই যে 1 বছর পর্যন্ত সর্বোচ্চ আইনে, আর তো নেই ভাইয়া। 1 বছর না? জি আমার কিছুদিন আগে একটা ভাইরাল ছিল, কিন্তু যখন এই কথা বলছিলাম তখন বলছে যে না কোনো শ্রমিককে ডিমোশন দেওয়া যাবে না এবং স্যালারি কমানো। আপনি একটা কাজ করেন, ওই যে 24-এর আমাদের যে যেটা হচ্ছে 23-এর
একে যে শাস্তিগুলির কথা বলা আছে 1 এবং 2, ওখানে দেখেন বলা আছে যে কর্মীকে নিচের পদে নামিয়ে দেয়া যাবে এবং সেটা 1 বছরের জন্য করে দেয়া যাবে আইনগতভাবে জি 23-এর কত? এটা হচ্ছে কি 23-এর আমাদের সময় 23-এর 2 এ দেখেন ভাইয়া। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখিয়ে দিই আপনার সুবিধার জন্য, দাঁড়া 1 মিনিট সময় দাঁড়ান। আপনার যে বায়ার বলেছে ওনাকে তাহলে মেইল দিয়ে বলে দিয়েন একটু এই দেখেন 23 ধারার দেখেন অনধিক 1 বছর পর্যন্ত পদোন্নতি বন্ধ করা, তার পরবর্তীতে যেটা বলা আছে সেটা হচ্ছে নিচের পদে গ্রেডে বা বেতন স্কেলে অনধিক 1 বছর পর্যন্ত আনায়ন। ঠিক আছে, আনায়ন মানে কি নিচের দিকে নামিয়ে দেয়া। ঠিক আছে, 1 বছর না 1 বছর পর্যন্ত। জি, 1 বছর পরে আবার স্যার তাকে পূর্বের পদে বহাল করতে হবে। জি। গত বলা আছে ইনক্রিমেন্টও কি অফ করা যাবে? ইনক্রিমেন্ট এই যে 1 বছরের জন্য বন্ধ করা যাবে। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা একটা রিলেভেন্ট কোশ্চেন, মানে আমি 1 বছরের জন্য ওনাকে একটা লোয়ার গ্রেডে নিয়ে আসলাম, দেন 1 বছর পর তিনি আবার আগের গ্রেডে চলে যাবে। সেক্ষেত্রে ওনার যখন ইনক্রিমেন্টটা হবে তখন ওই যে 1 বছর আগে ওনার যে বেসিকটা ছিল এর উপরে তো ইনক্রিমেন্ট হবে, তাই না? 1 বছর আগে মানে সাপোজ ভাই এখন একজনের বেসিক স্যালারি হচ্ছে 20,000 টাকা, হ্যাঁ, উনি কোন একটা ডিসিপ্লিন অ্যাকশনের কারণে ওনাকে অন্য একটা গ্রেডে মানে ডাউন গ্রেডে দিয়ে দিলাম, যে এখানে ওনার বেসিক 10,000 টাকা। হ্যাঁ, 1 বছর শাস্তি শেষ হয়ে গেলে উনি আবার ওনার পূর্বের গ্রেডে ব্যাক করলো যেখানে 20,000 টাকা বেসিক, তখন যদি ইনক্রিমেন্ট হয় তখন আমি 20,000 টাকার উপর ইনক্রিমেন্টটা দিব। জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখানে যে স্যালারি রিভাইজের কথা বলেছেন এটা তো শুধুমাত্র তাহলে ইনক্রিমেন্টটাই মিন করেছেন না, এখানে ওই যে আপনার এখানে শব্দটা লাউড, তো আপনি খুব লাউড স্পিকার ভাবে কোনো কিছুতে কথা বলছেন, এই জন্য আমি শুনতে সমস্যা হচ্ছিল। যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে, এই ইনক্রিমেন্টের ক্ষেত্রে হয় এবং রিভাইজ স্যালারি রিভাইজ আরো অনেক কারণে হয়। যেমন ধরেন আপনি শাস্তি দিলে কি হয়, স্যালারি রিভাইজ হয়ে কমে যায় না? সো কমার এবং বাড়ার দুটো ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল, আর কিছুই না বিষয়টা। ওকে, জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। ভাইয়া আমি হচ্ছে যে আপনাকে কল দিয়েছিলাম ভাই, আপনার মানে আপনার সাথে একটা আপনার সার্ভিস গুলো নিয়ে একটু কথা বলার জন্য ভাইয়া। ওটা পরে আপনাকে ভাইয়া যে আমি কি আপনাকে কখন ফোন দিতে পারি ভাই আপনার সার্ভিস গুলো নিয়ে আর কি? আপনি কালকে একটু আমাকে ফোন দিয়েন ভাইয়া, আজকে রাতে আর ফোন দিয়েন না। জি 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 জি, আমি সেজন্য জানার জন্য আপনার জিজ্ঞাসা করলাম। জি থ্যাংক ইউ। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, আমরা তাহলে আজকের জন্য শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার।